ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে রাশিয়া কোন বার্তা দিল? পুতিনের কোন বিশাল হুঙ্কারে কাঁপছে পুরো বাংলাদেশ? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশ্ব রাজনীতিতে কিছু দেশ আছে যারা সাধারণত অন্য দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে না। রাশিয়া তেমনই একটি শক্তিধর রাষ্ট্র, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে রাশিয়ার উদ্বেগ প্রকাশ বিশ্ব কূটনীতিতে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, রাশিয়া কেন এই বিষয়ে কথা বলছে? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে পুরনো ইতিহাস আবার নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছে? ভিডিওতে বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি, তবে এই তথ্যগুলি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে কিন্তু ভুলবেন না। এবার চলুন এই বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের ঘনিষ্ঠ কূটনৈতিক মহল থেকে যখন বলা হয় বাংলাদেশের উচিত 1971 মনে রাখা, তখন বিষয়টি আর সাধারণ মন্তব্য থাকে না। এটি হয়ে ওঠে ইতিহাস, কৌশল, অর্থনীতি ও ভবিষ্যতের দিক নির্দেশনার একটি বড় ইঙ্গিত। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশের উচিত 1971 সালের ঘটনাবলী মনে রাখা এবং সেই সময় ভারতের ভূমিকা স্বীকার করা। কূটনীতিতে এমন বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সরাসরি কোনো পক্ষ নেওয়া নয়, বরং ইতিহাসভিত্তিক বাস্তবতার দিকে ইঙ্গিত। রাশিয়া সাধারণত দক্ষিণ এশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে না, কিন্তু বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা, আঞ্চলিক টানাপোড়েন এবং কৌশলগত দিক পরিবর্তনের ইঙ্গিত রাশিয়াকে উদ্বিগ্ন করেছে। 1971 সাল শুধু একটি বছর নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি। সেই সময় পূর্ব পাকিস্তানে যে মানবিক সংকট তৈরি হয়েছিল তা শুধু একটি অঞ্চলের সমস্যা ছিল না, এটি ছিল বিশ্ব মানবতার সংকট। কোটি কোটি শরণার্থী ভারতের সীমান্তে আশ্রয় নিয়েছিলেন। ভারত শুধু সীমান্ত খুলে দেয়নি, তাদের খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থাও করেছিল। ভারতের ভূমিকা ছিল 3টি স্তরে: মানবিক সহায়তা, কূটনৈতিক সমর্থন, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। এই 3টি স্তর মিলেই বাংলাদেশের স্বাধীনতার পথ তৈরি হয়। অনেকেই জানেন না, 1971 সালে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যেখানে বড় শক্তিগুলোর হস্তক্ষেপের সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই সময় ভারত কৌশলগতভাবে পরিস্থিতি সামাল দেয়। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সংকট তুলে ধরা, প্রতিবেশী দেশগুলোর সমর্থন আদায় এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা সবকিছুই ছিল ভারতের কূটনৈতিক সাফল্যের অংশ। এই কারণেই আজও আন্তর্জাতিক মহলে বলা হয়, দক্ষিণ এশিয়ার ইতিহাসে 1971 একটি টার্নিং পয়েন্ট। বাংলাদেশ শুধু একটি ভূখণ্ড নয়, এটি একটি ভাষাভিত্তিক জাতি। বাংলা ভাষা ও সংস্কৃতির রক্ষা ছিল এই আন্দোলনের মূল শক্তি। ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা অঞ্চলের মানুষ সেই সময় সাংস্কৃতিক ও সামাজিকভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। এটি ছিল শুধু রাষ্ট্রের নয়, জনগণের স্তরে সম্পর্ক গড়ে ওঠার সময়। এই সাংস্কৃতিক বন্ধনই আজও ভারত বাংলাদেশ সম্পর্কের একটি শক্ত ভিত। ভিডিওতে উঠে আসা একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বর্তমানে বাংলাদেশের কিছু নীতিগত সিদ্ধান্ত, পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সংলাপ, সামরিক প্রতিনিধিদের সফর এবং ভারতের প্রতি বাড়তে থাকা সন্দেহ। এসব বিষয় আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে। এখন প্রশ্ন ওঠে, ইতিহাসের ভিত্তিতে তৈরি সম্পর্ক কি রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে বদলে যায়? আঞ্চলিক স্থিতিশীলতা কি পরীক্ষার মুখে? রাশিয়া ঠিক এই জায়গাতেই সতর্কবার্তা দিতে চেয়েছে। রাশিয়া বাংলাদেশে শুধুমাত্র কূটনৈতিক বন্ধু নয়, তার একটি বড় উন্নয়ন অংশীদারও। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প তার সবচেয়ে বড় উদাহরণ। এই প্রকল্পে রাশিয়ার দেওয়া বিশাল ঋণ বাংলাদেশের শক্তি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের শিল্পায়নে গতি আনবে, বিদ্যুৎ সংকট কমাবে, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা দেবে। এখানে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রকল্পে ভারতীয় কোম্পানিও যুক্ত, অর্থাৎ এটি ভারত, রাশিয়া, বাংলাদেশের একটি ত্রিপাক্ষিক সহযোগিতার উদাহরণ। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশে
কিছু অর্থনৈতিক অস্থিরতা লক্ষ্য করা গেছে। শিল্প উৎপাদন কমেছে, বিনিয়োগের গতি ধীর হয়েছে এবং জিডিপি প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম হয়েছে। রাশিয়ার উদ্বেগ এখানেই, যদি প্রতিরক্ষা ব্যয় বাড়ে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয় তাহলে বড় প্রকল্পগুলোর ঋণ পরিশোধে সমস্যা তৈরি হতে পারে। একটি দেশের প্রকৃত শক্তি বোঝা যায় সাধারণ মানুষের জীবনযাত্রা দেখে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি প্রায় 13% পর্যন্ত পৌঁছেছিল। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপরে। এই পরিস্থিতিতে বাংলাদেশের অর্থ উপদেষ্টা নিজেই বলেছেন, ভারত থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। এটি স্পষ্ট করে দেয় যে অর্থনৈতিক বাস্তবতায় ভারত এখনও বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার। এখানে একটি বাস্তব তুলনা উঠে আসে। ভারতের জিডিপি বৃদ্ধি প্রায় 8%। পাকিস্তান বারবার IMF ঋণের উপরে নির্ভরশীল। বাংলাদেশের সামনে তাই একটি স্পষ্ট পছন্দ, একটি দ্রুত বর্ধনশীল আঞ্চলিক অর্থনীতির সঙ্গে সহযোগিতা, নাকি ঋণ নির্ভর দুর্বল অর্থনীতির পথে হাঁটা। রাশিয়া কোনো পক্ষ নিয়ে উত্তেজনা বাড়াতে চায়নি, বরং তাদের বার্তা ছিল স্পষ্ট, ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ দুর্বল হয়। 1971 স্মরণ করার অর্থ কাউকে ছোট করা নয়, বরং বাস্তবতার ভিত্তিতে সম্পর্ককে আরও শক্ত করা। ভারত ও বাংলাদেশের সম্পর্ক যদি পারস্পরিক শ্রদ্ধা, ইতিহাস ও অর্থনৈতিক সহযোগিতার উপরে দাঁড়িয়ে থাকে তাহলে পুরো দক্ষিণ এশিয়ায় লাভবান হবে। ভারত বারবার বলেছে তার একটি স্থিতিশীল, উন্নত ও শান্তিপূর্ণ বাংলাদেশ চায়, কারণ শক্তিশালী প্রতিবেশী মানেই শক্তিশালী অঞ্চল। অবকাঠামো, বিদ্যুৎ, বাণিজ্য, ট্রানজিট সব ক্ষেত্রেই ভারত সহযোগিতার হাত বাড়িয়েছে। এ সহযোগিতা কোনো চাপ নয়, বরং পারস্পরিক লাভের ভিত্তিতে তৈরি। এই পুরো বিষয়ের সার কথা একটাই, ইতিহাস কোনো বোঝা নয়, একটি দিশারি। রাশিয়া সেই দিশাটাই দেখাতে চেয়েছে, ভারত সেই ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ যদি অর্থনৈতিক উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্মান চায় তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন শুধু আবেগের নয়, বাস্তবতারও প্রয়োজন। বাংলাদেশ আজ আর শুধু একটি উন্নয়নশীল দেশ নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা রাষ্ট্র। বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার এবং ভারত চীন দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে অবস্থানের কারণে বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক আগ্রহ কমেই বাড়ছে। এই বাস্তবতায় বাংলাদেশের প্রতিটি কূটনৈতিক সিদ্ধান্ত শুধু একটি অভ্যন্তরীণ বিষয় নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গেও সরাসরি যুক্ত। রাশিয়ার উদ্বেগ আসলে এই বড় ছবিটাকে সামনে আনছে, যেখানে বাংলাদেশ ভুল সিদ্ধান্ত নিলে তার প্রভাব শুধু ঢাকায় নয়, দিল্লি, মস্কো এবং পুরো দক্ষিণ এশিয়াতেই পড়তে পারে। আজ যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার প্রভাব পড়বে আগামী 20 থেকে 30 বছরে। ভবিষ্যৎ প্রজন্ম প্রশ্ন করবে, আমরা কি স্থিতিশীল উন্নয়নের পথ বেছে নিয়েছিলাম, নাকি আবেগের বশে সুযোগ হারিয়েছিলাম? এই প্রশ্নের উত্তর আজকের নীতি নির্ধারকদের হাতেই। 1971 শুধু যুদ্ধের গল্প নয়, এটি আন্তর্জাতিক কূটনীতি, মানবিক মূল্যবোধ এবং প্রতিবেশী সহযোগিতার এক অনন্য উদাহরণ। রাশিয়া যখন এই ইতিহাস মনে করিয়ে দেয় তখন তারা আসলে ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা দিচ্ছে। সবশেষে একটাই কথা পরিষ্কার, ভারত ও বাংলাদেশের সম্পর্ক যদি শক্তিশালী হয় তাহলে বাংলাদেশ পাবে অর্থনৈতিক স্থিতিশীলতা, ভারত পাবে আঞ্চলিক শান্তি, দক্ষিণ এশিয়া পাবে উন্নয়নের গতি। 1971 থেকে আজ পর্যন্ত এই সম্পর্ক বহু চড়াই উতরাই পেরিয়েছে। এখন সময় ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আরও পরিণত, বাস্তবভিত্তিক এবং ভবিষ্যৎমুখী সিদ্ধান্ত নেওয়ার। 1971 মানে শুধু যুদ্ধ নয়, এটি বন্ধুত্ব, সহযোগিতা এবং আত্মপরিচয়ের গল্প। রাশিয়ার বার্তা আমাদের মনে করিয়ে দেয় যে সম্পর্ক রক্ত, সংস্কৃতি ও ইতিহাস দিয়ে তৈরি, তা সামরিক রাজনৈতিক হওয়ায় ভেঙে পড়ে না। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ এখন উজ্জ্বল হতে পারে যদি ইতিহাসকে সম্মান দিয়ে বাস্তবতার পথে এগোনো যায়। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।